আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাইয়ের রোমান্টিক অত্যাচার গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। ওঠ কি শানিত কণ্ঠ, পিওর বুক ছ্যাদ করে উঠল। আজ পেল ধূসরের ক্ষুব্ধ মেজরের। মানুষটা প্রচণ্ড রেগে থাকলে আও যেমন গম্ভীর শোনায়। দূরত্ব চিত্রে উঠতে চাইল পিউ। কোমরের হাড় ব্যথে টনটন করলো সহসা। ভীষণ বেগে কলমি ডগার মতো লতিয়ে দাঁড়ালো মেয়েটা। নিজের প্রতি হতাশায় দুঙ্গিত বুক, যার ভয় সারাদিন ঘরে লুকিয়েছিল, খেতে এলো এই এতক্ষণে শেষমেশ তারই খপ্পরই পড়েছে। কটা বাজে? প্রশ্নটা থেয়ে এলো তখনই। নড়ে ঝড়ে তাকালো পিউ। ডিমবাতির সবুজ প্রভায় ধূসরের শ্যামলা চেহারার স্পষ্ট তার কবজিতে বাঁধা চকচকে ঘড়িটাও। পিউ মুখ ফুসকে বলে ফেললো, আপনার কাছেই তো ঘড়ি আছে, তুই বোধহয় আবার মার খেতে চাইছিস। এই এক কথায় চুপসে গেল মেয়েটা। রদ্ধ মস্তস্ক ফিরে গেল অতীতে। দুপুরে সেই দাবাং চটটার দৃশ্য মনে পড়লো ফের। এবার বোধহয় ন্যায় জানলো। 12টা। এই বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা। তাহলে তুই 2 ঘন্টা কোথায় ছিলিস? মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসরের কণ্ঠ পূর্ণ, একদম মিথ্যা বলবি না। ভেবেছিলি ঘরে দরজা আটকে থাকলে বেঁচে যাবি, কিছু বলবো না? পিউ নির্দিষ্ট দাঁতে কামড়ালো, কথা খুঁজলো মনে মনে। আচমকা টেনে নেওয়া চেয়ারটা এগিয়ে দিল ধূসরের। আদেশ করলো থমথমে গলায়, বস। শব্দ কম, কণ্ঠ নিকট। পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? ধূসর ধমকে বলল, বসতে বলেছি না তোকে, বস। ধপ করে বসে পড়ল মেয়েটা, ভয়ার্ত বিভ্রান্ত লোচনে চাইলেও মুখ তুলে। ধূসর আরেকটা চেয়ার এনে সামনে বসলো ওর, একদম মুখোমুখি, চোখের কাছে। প্রিয় পুরুষের নৈকট্যে ভয় ডর উবে গেল পিউয়ের। পরিচিত কম্পনে বুকখানা লাভঝাপ তুলল। মুগ্ধদের বানে ডুবে মরার মাঝেই ছুটে এলো একটি নরম স্বর। বড় মায়া নিয়ে প্রশ্ন করেছে, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ সজোরে মাথা নাড়ালো, মনে মনে বলল, পাগল হলেন? এই ছোট্ট জীবনে মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজ্যান্ত আইটেম রেখে আমি এমন গবর গণেশের প্রেমে পড়বো কোন দুঃখে? কিন্তু মুখে আর বলা হলো না। বরাবরের মতো এবারও এমনিতেই আহুতি দিল। ধূসর এত কাছে, যেখানে ওকে একটু দেখলি শব্দদোষের বুকে তলপড় চলো অনুভূতির, সেখানে এখন কেমন লাগছে কাকে বোঝাবে পিউ? নার্ভাস শুনে আকৃষ্ট হয়ে জিভ ঠোঁট ভেজলো কিশোরী। তোকে কিছু জিজ্ঞাসা করেছি পিউ? অধৈর্য ধূসর কমলকুণ্ডে পাল্টে গেছে ফের। দাঁড় আওয়াজ পিউর এক সমুদ্র প্রেম উঠিয়ে নিল। ফিরে এলো পুনরায় ওই যে ধূসরকে একটুখানি বাজিয়ে দেখতে। কাঁপা কণ্ঠে নাড়লো, হ্যাঁ বাসি। ধূসর খেপে যায়, দুম করে ঘুষে বসে চেয়ারে। ভয়ে ছলকে উঠল পিউ। সন্দেহহীন চোখমুখ চমকে থাকলো। ধূসরের গভীর নেত্র চলছে, রুষ্ট রুক্ষ চোখে কিছুক্ষণ চেয়ে রইল সে। মিনিট কয়েক পিউয়ের গোল চেহারায় ঘুরে দেখলো ধ্যান। সুনিপুণ মনোযোগ তাতে। হুট করে হেসে উঠল তারপর। অলগাছের একপাশে হাসি কেমন বিদ্রুপ করে বলল, মিথ্যা বলতেও যোগ্যতা লাগে, তোর মতো নির্বোধের তাও নেই। পিউ থতমত খেলো, প্রখর কৌতূহলে বেঁকে গেল ভ্রু দুটি। কী মিথ্যা বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেমে ঘুরে তাকালো, আবার হুকুম ছাড়লো আঙুল তুলে, ভদ্রমেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। মানুষটা চলে যায়, কিন্তু পিউ নড়ল না। মুখ বিভোরে আধার নেমে ও ঠায় দাঁড়িয়ে রইল। ধূসরের এই অসেচিত আচরণে তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। সে ভেবেছিল তার সে কিছুই হলো না, অন্য কাউকে ভালোবাসে যেন ধূসর ভাই কখনো শাস্তি দিলেন না, কিছু বললেনও না। পিওর বুক ভেঙে গেল, মুখ জোড়ে মেঘেদের পায়চারি। কেন কিছু বললো না ধূসর? দুপুরের চটটাও তবে সামান্য। হ্যাঁ তাই তো। আর যদি পিউ বাড়ির কারোর সামনে এই কথা বলতো, সেও নিশ্চয়ই এভাবে শাসন করতো ওকে। ধূসর কি তবে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছেন? ওর মনে আলাদা কোনো ফিলিংস নেই। পিওর ভিতরটা হু হু করে উঠল। ক্লেশে মর্মে মিটে গেল খিদে। ছলছলে মৃগ্ধ নয়নে ধূসরের প্রস্থান দেখলো সে, যার প্রতি একতরফা প্রেমে মরছে পিউ। কেন মরছে? এই একতরফা প্রেমে সে ভীষণ জ্বালা। ফাঁদ এটা, মরণ ফাঁদ, বা তার চেয়েও ভয়ানক কিছু। না হলে পিওর ভেতরটা এমন ছেড়ে যাবে কেন? কেন এত কষ্ট হবে? কেন ধূসরের কিছু না বলাতে কানে এসে থমকে দাঁড়াবে গলার উপর? পিওর কানে হেডফোন, ফুল ভলিউমে গান বাজছে সেখানে। সুরেলা পুরুষালী কণ্ঠে বড় মায়া নিয়ে গাইছে, বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না। পিওর বুক চুরমার করে কান্না পাচ্ছে। আসলে ধূসর বোঝে না, কিছু বোঝে না। এই গান ওর জন্যই তৈরি হয়েছে। কেন যে ওই পাষাণ মানুষের প্রেমে পড়তে গেল? আচমকা দরজায় টোকা দিল কেউ। জোরালো আওয়াজে কান থেকে হেডফোন সরালো মেয়েটা। অধৈর্য ব্যক্তিটার বড় তাড়া। এত জোরে জোরে কে ধাক্কাই? পিউ কপাল কোচকালো। এত রাতে কে আসবে? ছটপট গিয়ে দরজা খুললো সে। ওপাশে মানুষটাকে দেখি সিদ্ধাটা সোজা হলো পরপর। ধূসর ভাই, পরনে কালো টি শার্ট আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। তামাটে পুরুষের মনোহর রূপে পিওর দুঃখ শেষ। মুগ্ধ চোখে তাকালো, কি সুন্দর আমার ধূসর ভাই। গম্ভীর মনাব্য বাক্য ছুড়ল সে সময়। সামনে থেকে সর। পিউ নড়ে ওঠে, সরে দাঁড়াই। ধূসর ভেতরে ঢুকলো। এতক্ষণে ওর হাতের দিকে নজর পড়লো মেয়েটার। একটা সাদা ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে। পিউ বিস্মিত, ধূসর ভাই ওর জন্য খাবার এনেছেন। ধূসর সোজা গিয়ে ট্রে রাখলো টেবিলে, বসলো বিছানায়। হঠাৎ ঘাড় কাত করে চাইতে পিওর বুকে বাজ পড়লো। এভাবে কেউ তাকাই, খুন হবে নির্ঘাত। ধূসর কমন কণ্ঠে বলল, এদিকে আই। বলতে দেরি, পিও ছিটতে দেরি নেই। বিধিবাম বিপত্তি ঘটল। বেসামাল বেগ, ব্যস্ত পা দুটো
বিধল প্রবেশে হোঁচট কেঁপে পড়তে নেই অমনি উঠে আসে ধূসর, কিন্তু দুরন্ত মেয়ের গতি রোধ করে গেল না। ধরার আগে পিউ গায়ের ওপর হুমড়ি খেয়ে বলল। আসমিক টাল সামলাতে না পেরে ধূসর সহ পড়ে গেল নিচে। ধূসর উগদিত কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? পিউ কিছু বলল না। সে হাঁ করেছে। ধূসরের চ্যাপটা বুকে পড়ে আছে বুঝতেই জগৎ পাল্টে গেল বিমোহে। ধূসর ভ্রু কুচকালো। কী হলো ওঠ? পিউ নিজের মাঝে নেই, খেয়ে হারিয়েছে অনুভূতিতে। জিব্ব ফসকে বলল, না উঠলে হয় না? থাপ্পড় খাবি? নিষ্ঠুরভাবে হুঁশ ফিরল তার। খেয়াল পড়ল কী বলে ফেলেছে। পিউ লজ্জা পাই, হাঁসফাঁস করে সরে আসে। ধূসর উঠল, ঠিকঠাক করলো টি শার্ট। সপ্তদোষী তখন কোনটায় মর্মর দশা, চার তোপে মানুষটাকে দেখাতেও কষ্ট। মেয়েটা মন খিচে মাথা নুয়ে রাখলো। ছি, দিকবিদিক ভুলো, এটা কি বলে ফেললো। ধূসর ভাই কী ভাববেন ওকে? মানুষটা বলল, একটু সাবধানে চলতে পারিস না? এখন একটা অঘটন ঘটলে কি হতো? পিউ ক্লান্ত চোখে চাইলো। অঘটন তো ঘটে গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় ঘটনা আর হয় বলুন? হাঁ করে কি দেখছিস? পিওর ধ্যান ভাঙলো, পিঠ সোজা করে নামিয়ে নিল চিবুক। ধূসর ফোঁস করে শ্বাস ফেললো। শোনালো সরাসরি, খাসনি কেন? পিউ মিঙে যাই, এখন কি উত্তর দেবে? আপনার সঙ্গে স্তব্ধ হয়ে গলা দিয়ে খাবার নামেনি? বলবে এটা না আরেকটা ছেঁচানো হবে। আস্তে করে জানালো, খেতে ইচ্ছে করেনি। ধূসর বিফল শ্বাস ছাড়লো, লম্বা পায়ে গিয়ে বসলো বিছানায়। পাশের জায়গায় ছুঁয়ে বসলো, এখানে বস। পিউ বাধ্য মেয়ে আস্তে ধীরে গিয়ে বসলো সেখানে। ধূসরের চোখ ভাতের থালায়, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। যে দৃষ্টি দেখে পিউয়ের বুকখানা প্রশ্নতায় চকচক করে উঠল। এই অলৌকিক স্বপ্ন এসে মাথা তুলালো মানে? ভাবলো ধূসর ভাই নিশ্চয়ই খাইয়ে দেবেন, যত্ন করে ভাত মেখে বলবেন, নে পিউ খা। হলো না, এবারও এমন কিছু হলো না। ধূসর নির্দয়ের মতো প্লেট ঠেলে দিল সামনে, বলল হাস্যহীন, খেয়ে নে। পিওর কল্পনা শেষ, কাচের মতো ঝরঝর করে ভেঙে পড়লো তা। মুখ কালো করে বলল, পরে খাবো। ধূসর চুপ পাকাই এখনই। মেয়েটা হার মারলো, তপ্ত দৃষ্টির সামনে চটপট দেখানো সাধ্য তার নেই। ধূসর কোমল হাতটা টেনে নিয়ে পানি ঢাললো, হাত ধুয়ে বলল, পুরোটা শেষ কর। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে নেই, তার মন খারাপ, চেহারায় অনীহা। যদি খাইয়ে না দেবে তাহলে ঢং করে খাবার আনার কি মানে ছিল? খাবার চিবোতে চিবোতে একবার ধূসরের দিকে তাকালো পিউ। নিজস্ব চাহনি অমনি সচেতন হলো। ধূসর আরেক দেখছে, কিন্তু পিওর মনে হলো মানুষটা দেখছিল ওকে, চেয়েছিল ঠিক যেমন করে পিউ চেয়ে থাকে। ততক্ষণে পকেট থেকে ফোন বের করে ধূসর পাশ থেকে উঠে গিয়ে আদুরে কেদরায় বসেছে, কিন্তু পিওর চোখ সরল না, একদমই নিষ্পলক। যে রইল সে শিকদার পরিবারের সেই সুদর্শন বলতে সাদিফকে বোঝা যে অতিরিক্ত ফর্সা সে, কিন্তু পিউ তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুশোভীয় পুরুষটি হলো ধূসর। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সব হৃদয় ছিনিয়ে নেওয়ার মতো। পিওর কাছে ধূসর মানে অভিভুক্তি, ধূসর মানে ভালোবাসা, ধূসর মানে পিওর কাছে আজ তো ডেয়ারি মিল্ক। শেষ 3 বছর যাবৎ এই অদ্ভুত রোগে ভুগছে সে। ধূসর বকলে ধমকালেও কিছু যায় আসে না, উল্টো ভালো লাগে। ইচ্ছে হয় ধূসরকে সারাদিন সামনে বসে রাখতে। সে ধমকাবে আর পিউ গালে হাত দিয়ে হা করে শুনবে ওসব, কিন্তু এভাবে চললে তো বেশি দিন বাঁচবে না ও। মানুষটা নিষ্ঠুর, এমন দয়মায়াহীন লোকের প্রেমের জ্বরে ভুগলে মরণ অবাধিত। খাওয়া শেষ, প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো পিউ, ছোট করে জানালো, শেষ। ধূসরের আঙুল ফোনে স্ক্রিনে ব্যস্ত, চোখ না তুলেই বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবিস না বলবো মেয়েরা ভুল করেছি। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তর্জন গর্জনে পিওর কিছু যায় এলো না, বরং তুলতুলে ভালো লাগাই ভরে গেল বুকটা। একটু যাচাই করে বলল, কেন ধূসর ভাই, আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেননি। এতগুলো ভাই বোনের মধ্যে কি শুধু আমাকেই খুঁজে পেলেন? প্রশাসন অপেক্ষা করলো সে, চাইলো খুব করে চাইলো ধূসর বলবে, হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি আর কাউকে নয়। হয়নি, এবারও তাকে আহত করে বাঁকা উত্তর হেলো, হ্যাঁ। তোর মতো তো আর বাকিটা বাদন নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এবারের কোনো ছেলে মেয়ে করেনি। বয়স 7 অথচ প্রেম ভালোবাসা বুঝে ইচড়ে পাকা একটা। পিউ ঠোঁট উল্টালো, দীর্ঘশ্বাস ফেললো। প্রত্যেকবার ভাবে এক আর হয় এক। ধূসর ভাই এমন কেন চমকে দেওয়া কাজ করেন, যা তার আশা ভরসা ধুলিসাৎ করে দেয়। ধূসর উঠে এলো, ডেয়ার টেবিল খুললো, ওষুধের বাক্স হাতে একটা ওষুধ নিল হাতে, পানির গ্লাস সহ। পিউর সামনে গিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হাতে ব্যথা সেরে যাবে। চটক কাটার নয় চাইলো পিউ, একবার ওষুধ দেখলো আরেকবার ওকে। এটা যে পেইন কিলার, এই সামনে ধূসর ভাই ঠিক বুঝেছেন, ও ব্যথা পেয়েছিল। পিওর বিস্ময় দেখার দায়িত্ব ধূসর নিল না, বেরিয়ে গেল দুর্গা পায়ে। সেদিকে চেয়ে হাসলো পিউ, ভীষণ মুক্ত শ্বাস টেনে ভাবলো, আমি না বলতে যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটাও তো বোঝার কথা। সে রাতটা পিওর ভালো কাটার কথা ছিল, কিন্তু কাটেনি। ধূসর ভাইয়ের দিকে যাওয়া ছোট্ট আশায় ঝুলসে গেছে রাতের ঘুম। ছটফট করতে করতে ফজরে চোখ লেগে গেল, উঠলো বেলা করে। তখন প্রায় 9টা বাজে ঘড়িতে। পিউ তাড়াহুড়ো করে ফ্রেশ হলো, কলেজ যাওয়া জরুরি। এবারে নিয়ম, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যায় না। আর এই নিয়ম তৈরি করেছেন স্বয়ং আমজাদ শিকদার, বাড়ির একমাত্র কর্তা যিনি। অথচ এই ভদ্রলোকের সাথে ধূসরের যজন স্বজন দূরত্ব, কিসের একটা অদৃশ্য প্রতিযোগিতা। বাড়ির প্রত্যেকে যেখানে আমজাদ খানের শাসনে তত্ত্বষ্ট থাকে, ধূসর সেখানে ঘা ভাসানো ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো, সবাই দেশে নিরুদ্বেগ। এর অবশ্য কারণও আছে। আমজাদ শিকদারের তুরুপ অপছন্দের আরেক নাম রাজনীতি। পক্ষান্তরে সেই রাজনীতিতে আগ্রপৃষ্টে জড়িয়ে ধূসর। ঠিক এর জন্যই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, পথে আনা যায়নি। তবে আশ্চর্য সত্যি হলো, ধূসরের এই নির্ভীক ছাত্রী মন পাখিকে ফুরুত করে উড়িয়ে নিয়েছে। যাকে ও ভালোবাসবে, সে যদি বাবার চোখে চোখ রেখে বলতেই না পারলো পিউকে আমার চাই, তাহলে সে কেমন পুরুষ শুনি।
পিউ তাড়াহুড়ো করে নিচে এলো। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে, শুধু কর্তারা কেউ নেই। অফিসের উদ্দেশ্যে কাকভরে বেরিয়ে পড়েন তারা। শুক্রবার ছাড়া তাদের সাথে পিউ সকলের খাবার কবে খেয়েছে মনে পড়ে না। ও চেয়ারে বসে আশেপাশে চাইলো। ধূসর ভাই কোথায়? প্রশ্নের মাঝে হাজির হলো সে, নিজের তো ভাব স্পষ্ট চেহারায়। পিউর বুকে দুম করে লাগলো তাতে। ইস, কি কিউট লাগছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে একটা চুমু খেয়ে ফেলতো। কী রে পিউ, কারাতে কি হয়েছিল তোর? মেয়েটার ঘোর ভাঙে। চোখ সরিয়ে বলে, কই ছোটো মা, কী হবে? জবা বললেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, উঠলি না। রাদীপ দাঁত বের করে বলল, পিয়াপু মনে হয় ছেঁকে খেয়েছে। পিউ পানের গ্লাসে চুমুক দিয়েছিল সবে, অবধ বালকের কথায় ছিটকে এলো সেটা। সবার অবাক চোখ তখন রাদীপের উপর। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোথা থেকে শিখেছিস সেসব কথা? রাদীপ কাছাকাছি করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থেকে। সাদীপ রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। বেচারা সাফে দিতে চাইলো কিন্তু পারলো না। পাথের মধ্যে জবা বললেন, চুপ, আর কোনো কথা না। প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখ দুঃখী চেহারায় খাবার মুখে পড়লো রাদীপ। ছেলেটা এখনও বুঝতে পারছে না এই এক ঘর মুরব্বীর সামনে কী যেন বলে ফেলেছে। পিউ আর চোখে ধূসরকে দেখছিল, কি চুপচাপ খাচ্ছে। সামনের প্লেট বাটি ছাড়া বাকি কিছুতেই মন নেই। এতক্ষণে মুখ দিয়ে একটা কোথাও বের হলো না। মেজমা কখন থেকে জিজ্ঞাসা করছেন, আর একটু ভাজি দিই, একটু জুস দিই, শুধু হু হা করছে। কেন, একটু কথা বললে কি হয়? পিউ না হয় মুগ্ধ হয়ে শুনতো। ধূসরের পাশের চেয়ারের টান পড়তেই পিউর ভাবনা কাটল। পুষ্প এসে বসেছে, ভাবে ভাবে ব্যস্ততা। গলা তুলে বলল, আম্মু আমাকে এক কাপ চা দাও। মিনা চেঁচালেন অদূর থেকে, সময় লাগবে বস। রবদয়া বললেন, শুধু চা খাবি কেন, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো নেই, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, কেন, কি শুধু বলিস নি? আরে সামান্য ব্যাপার। তোর পড়াশোনার কী খবর পুষ্প? এই তো এতক্ষণে কথা বললো ধূসর। পিউয়ের আদল সরকর্ণ হতে যথেষ্ট না। ও এত সময় ধরে বসে আছে এখানে, কই ওকে তো কিছু জিজ্ঞাসা করলো না। পড়াশোনা তো সে করে, তাই না? পুষ্প ঘাবড়ে যায়, একটু হেসে বলল, এই তো ভাইয়া, ভালো। তোর ক্লাস শেষ হয় কখন? একটাই। কাল বাড়ি ফিরলি 4টায়। কোথাও গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে চেক করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি শ্বাসবস্থা আছাড়ে পড়লো পুষ্পতে। ভড়কে গেল মেয়েটা। কি বলবে, কি করবে, হজ বরল্য ভাবলো। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তায় জ্যাম নদীর পাড়ে থাকে না, ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসর মুখ মুছতে বসতে উঠে গেল। তার খাওয়া শেষ। তার সঙ্গে সঙ্গে পুষ্পের পিঠে দুম করে কিল বসালেন মিনা বেগম। ধূসরের কথাগুলো শুনেই রান্নাঘরের কাজ ফেলে ছুটে এসেছেন তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুছড়ে উঠল মেয়েটা। ভদ্রমহিলা চটে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস, আজকে আসুক তোর বাবা, ঢং করে ঘুরে বেড়ানো বের করবে। পুষ্প কাদা কথা মুখে বসে রইল। মায়ের দিকে রুবাইদা ওকে আটল করে বলল, থাক থাক, আবার ছোটো মানুষ। মেজমাকে দেখে হাসলো পিউ, গালে হাত দিয়ে ভাবলো, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে আমাদের এইভাবে মিটমাট করিয়ে দেবে। পুষ্প ছলছলে চোখ দেখে মায়া হয় পিউয়ের। ধূসর ভাই এমন করেন কেন? নিজে তো একটা পান্তা ভাত, ভাইকে কি একটুও ঘুরবে না? ঠিক এ কারণেই মানুষটাকে সবাই সমঝে চলে। শুক্তো নয় যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থেকে কেউ জানে না। এই যে আপু ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়ে চাই। পিউয়ের নাস্তা শেষ, কাঁধ ব্যাগটা পিঠে চড়ে দাঁড়ালো। অমনি কথা বললো সাদীপ, পিউ দাঁড়া, আমিও যাব। আপনার অফিস তো উল্টো দিকে। সাদীপ হাত ধুতে ধুতে বলল, সমস্যা নেই, ঘুরে যাবো আজ। সোজা রাস্তাটাই জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দিই। পিউ খুশি হয়ে গেল। সাদীপের বাইকে যাবে ভেবে গাড়ির ভেতর ওর এত দমবন্ধ লাগে। বাইকে গিয়ে সুন্দর হাওয়া বাতাস আসে। পার্কিং লট থেকে সাদীপ বাইক বের করে গেটে আনলো। পিউ উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক বেশি পছন্দ। গাড়ির চারপাশ আটকানো, দায় না বললে যেতামই না। সাদীপ হাসলো, বলল, অফিসের রাস্তাটা ওদিকে হলে আমি তোকে রোজ পৌঁছে দিতাম। পিউ মাথা জায়গায় আচমকা চোখ পড়ে দোতলায় ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ এদিকে ওদের উপর। সাদীপ বাইক ছুটিয়ে গেট পার করলো, তখনও পিউ চেয়ে রইল সেদিকে। অত দূরত্বেও যেন ধূসরের নিরেট কটমটে চিবুক স্পষ্ট বুঝলো সে। পিউ আশ্চর্য হয়, প্রশ্ন করে নিজেকে, ধূসর ভাই কি রাগ করলেন? তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।